আমাদের সাথে চমৎকার তিনজন মানুষ আছেন, অভিজ্ঞ তিনজন মানুষ আছেন, যান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর তাসলিম শাকুর, যিনি শিক্ষাবিদ, আছেন ইমামুর হোসাইন, গবেষক এবং একই সাথে শিক্ষকতা করছেন তিনি, সাথে আছেন ওমর ফারুক, জলবায়ু অধিকার কর্মী। আপনাদের তিনজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ভালোই তো আছি, আবহাওয়া চারিদিকে বাহ সুন্দর। সকালের বাংলাদেশের আয়োজনে আমরা নানা রকম অতিথি পাই, নানা রকম মানুষ আমরা পাই যারা আসলে এই শহরটাকে সুন্দর রাখে, যারা এই শহরটাকে সুন্দর করবার চেষ্টা করে এবং সেই কাজে নিয়োজিত। আমরা জানতে চাই তাদের দিনের শুরুটা কিভাবে হয়। স্যার আপনারকে দিয়ে যদি শুরু করি। হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্টার্টিং অফ ইউর ডে? আচ্ছা, মানে আমি তো দুই জায়গায় থাকি, আমি বিলেতে একরকম থাকি, এখানে কিছুদিন থাকি। কোনটা বেশি উপভোগ্য, বাংলাদেশ না বিলেত? অলওয়েজ ঢাকাটা, অলওয়েজ এটা আমার জায়গা। তো এখানে সকালে উঠে মানে যখন একবার ভোরবেলা নামাজের আওয়াজ পাই, ওই আওয়াজটা খুব নাইস, ওয়েকিং আপ করার মতন লাগে। তারপরে আবার উঠে এক কাপ চা খাই, ওই আদা দিয়ে চা খাওয়াটা খুব ভালো লাগে। বাড়িতে একটা নিউজ পেপার চলে আসে, তো স্টিম নিয়ে তারপর গোসল করি, করে তারপর ব্রেকফাস্ট। সকালটা একটু স্লো, আরাম করে, তাহলে আরাম করে আয়েশি সকালে শুরু হয়। ইমামুর হোসাইন, সকালটা কিভাবে শুরু করেন? আমার সকালটা শুরু হয়, আমি চেষ্টা করি সূর্যোদয়ের সাথে সাথে উঠতে আর কি। আর বেসিক্যালি আমার ওয়াইফ ও আমারই ক্লাসমেট, আমরা দুজনই স্থপতি আর কি। ওর সাথে আমার সময়ের পার্থক্য 2 ঘন্টা, তো আমার 2 ঘন্টা আগে উঠে যায়, তো আমাকে একটা ফোন দেয়, তা আমি ওঠার চেষ্টা করি, ভাবি ওয়েক আপ কল দিয়ে যাচ্ছে। বাহ, একজন অধিকার কর্মী হিসাবে নিশ্চয়ই খুব দায়িত্বশীল একটি সময় পার করা হয় প্রতিদিনই। আমি জানি, আমরা এর আগেও কথা বলেছি ওমর সাথে, আমরা তখনও জেনেছি তার ব্যস্ততা সম্বন্ধে। পরিবর্তন এসছে কোনো দিনের শুরুতে, না আগের মতোই দিনটা শুরু করছি অনেক সকাল সকাল? আগের চেয়ে কিছু পরিবর্তন এসছে। আমি লেখালেখিতে ছিলাম না, এখন লেখালেখির সাথে সংযুক্ত হয়েছি, মানে ব্যস্ততা বেড়েছে, বিষয় কাজের পাশাপাশি এটি গবেষণা প্রতিষ্ঠান নিয়েও কাজ করছি। বাহ, চমৎকার। স্যার, এই গবেষণা প্রতিষ্ঠান প্রসঙ্গেই একটু আসতে চাই। একটা লম্বা সময় আপনি শিক্ষকতার সাথে ছিলেন, এখনো শিক্ষাবিদ হিসেবে আপনাকে নানান জায়গায় আমরা পাই, অভিজ্ঞ আলোচনায় আপনার উপস্থিতি দেখা যায়, এবং বাংলাদেশের এই অভ্যুদয় থেকে পরিবর্তন, আধুনিকায়ন, বর্তমান 24, বাংলাদেশ 2.0, এই পুরোটা উত্তরণের পথ আপনি দেখেছেন। আপনার তারুণ্য থেকে আপনার পরিণত বয়স পর্যন্ত বাংলাদেশের সাথে আপনি বড় হয়েছেন। পুরো জার্নিটা একটু শুনবো আপনার কাছ থেকে, নগর হিসেবে কতখানি আমরা গড়ে উঠতে পেরেছি। আচ্ছা, মানে আমি গ্ল্যাড এই প্রশ্নটা তুমি করছো, মাইন্ড করছো না? নিশ্চয়ই। যে আমরা এটার উপরে একটা ওয়ার্কশপ করছি ঢাকার উপরে 25শে জানুয়ারি, তো সেখানে আমরা দেখাতে চাচ্ছি, বলতে আলাপ করতে চাচ্ছি বাংলাদেশ হওয়ার পরে যে পরিবর্তনটা কিভাবে হলো। তা আমি নিজের একটা মেমোয়ার্স থেকে দেওয়া দেখছি যে আগে তো একটা ছোট শহর ছিল ঢাকাটা। পাকিস্তান আমরা তো পাকিস্তান আমরা তখন ইয়াং ছিলাম, তো আমাদের ইয়াং আর্কিটেক্ট যখন পড়ছিলাম, যখন বাংলাদেশ হলো তখন আর্কিটেক্ট পড়া শুরু করলাম। তো তখন দেখছি এই যেমন ঘোড়াগাড়িতে করে যাওয়াটা বোধ আমি দেখছি, যে ফুলবাড়ি থেকে স্টেশন থেকে ঘোড়াগাড়ি আমরা আজিমপুর কলোনি আসলাম, তারপরে যে শাহবাগের বাড়ি গোল চত্বরটা, এভরিথিং ওয়াজ কোয়াইট নাইস, কিন্তু ছবির মতো একটা শহর ছিল, একদম ছবির মতো। আর তারপরে এই পরিবেশটা এত চমৎকার ছিল না, গাছপালা, বড় বড় গাছ, ওই সলিমুল্লাহর সামনে যে গাছগুলো, তো তখন কিন্তু কোনো ধুলাবালি পেতাম না। কিন্তু তারপরে এই পরে যখন স্বাধীনতা হয়ে 71 পর থেকে এত তাড়াতাড়ি ডেভেলপ করলো না, এটা একটা মানে অনেক অস্বাভাবিক, বিকজ ইট বিকেম ফ্রম এ স্মল সিটি টু বিগ ক্যাপিটাল। তো দুনিয়ার লোক দেশের দিকে চলে আসছে, এই যে তখন একটা এত লোক গেঞ্জি যাওয়া শুরু হলো, আর কি এটা কন্ট্রোল করাটা একটা ডিফিকাল্ট ছিল। স্যার, আপনার কাছ থেকে তাহলে জানতে চাই, 71-এর পরবর্তী যে প্রেক্ষাপট, আমাদের একটি নগর থেকে রাজধানী হয়ে ওঠার এই যে প্রয়াসটা বা এই যে প্রক্রিয়াটা, তখনও তো নগর পরিকল্পনাবিদরা ছিলেন, তাদেরও তো একটা দায়িত্বশীলতার জায়গা ছিল, তারা ঠিক কোথায় ফেল করেছেন কিংবা করেননি, একটু যদি আপনি আপনার মতো করে বিশ্লেষণ করেন। ভেরি গুড কোয়েশ্চেন। মানে তখন কিন্তু আসলে ব্রিটিশ প্ল্যানাররা ছিল, ওদেরটাই কিন্তু আমরা নকল করছিলাম, মানে ইমপ্লিমেন্ট করছিলাম। যেমন ডিআইটিটা প্ল্যান করে সবাই ঢাকা প্ল্যান করছিল, একটা গ্রুপ আর ইংলিশ গ্রুপ, ওদের প্ল্যানটা থেকে আমরা ওইভাবে চালাই। সব বাংলাদেশি প্ল্যান বা পাকিস্তানি প্ল্যান তেমন ছিল না। আমরা এটাই বলি যে আমরা খুব অনুকরণ প্রিয় আর কি, আমাদের নিজস্ব কোনো ডেভেলপ করতে পারি নাই। পাকিস্তান আমরাও পারি নাই, আর আনফর্চুনেটলি বাংলাদেশে আমরাও আমরা খুব একটা পারি নাই। তার জন্য হয়েছে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে আর আনকন্ট্রোল গ্রোথ।
যে জায়গায় জলাশয় ওখানে বাড়ি বানাই ফেলছি। আগে আমাদের এখন ধলাই খাল টাল ছিল না, ওই খালগুলো তো এখন তো নাই। তো প্রবলেমটা যেটা হচ্ছে টু থিংস, একটা হচ্ছে যে আমাদের প্ল্যানিংগুলো আমাদের নিজেদের প্ল্যানার ছিল না, আর্কিটেক্টর ছিল তারা অল্প কিছু, তো ইট ওয়াজ নট এ ভেরি গুড প্ল্যানিং। আর তারপরে করাপ্টিভ প্র্যাকটিস, এই যে 4 ফিট বাদ দেবে, 3 ফিট বাদ দিচ্ছে, তো ওই দিক দিয়ে মানে আমার মনে হয় ভেরি আনফর্চুনেট। মানে আমরা মোটামুটি একরকম শহরটার সাথে স্বেচ্ছাচারিতা করেছি, যে যার মতো করে। একদম এই জায়গাটাতে তো আমার মনে হয় যে আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি, একটু ইমামুল হুসাইনের কাছে যেতে চাই। দর্শক, আপনি তো গবেষক, আমরা এখন এমন একটা জায়গায় এসেছি, আমরা সকলেই কিন্তু এখন জানি। আগে একটা সময় ছিল এগুলো নিয়ে শুধু যারা পড়াশোনা করতেন তারা জানতেন যে ভবিষ্যতে এইরকম একটা সময় আসতে চলেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো শহরটাকে আর বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এখন তো সবাই আমরা জানি, আমরা কথা বলছি, পত্রপত্রিকায় দেখাচ্ছি, সংবাদে কথা হচ্ছে, নতুন প্রজন্ম এটা নিয়ে জানে। গবেষক হিসেবে আপনি যে জায়গাটায় এখন বিচরণ করছেন, আপনার কি মনে হয় যে সবকিছু তুলে ধরবার পরেও মানুষও জানছে, কথাও বলছে, পিছিয়ে আছি কোন জায়গাটায় আমরা? তাহলে শহরটাকে নিয়ে আমরা এত বেখেয়ালি কেন? বাহ, সেই সাথে স্যার একটা কথা বললো কিন্তু, যে বাংলাদেশ অভ্যুদয়ের পরে এখন যা হচ্ছে এটা প্ল্যানের বাইরে, কেন আমরা তাহলে এই দায়টা নিব না? একজন নতুন নগর পরিকল্পনাবিদ, স্থপতি হিসাবে প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমার মনে হয় যে দায়টা নেওয়ার আগে আমাদের আসলে সবাই যে একসাথে কাজ করতে চাই বা একসাথে কাজ করার যে সম্ভাবনা আছে, সেটাই আমাদের বুঝতে হবে। এবং সেটার জন্য আমরা আসলে, আমি একটু প্রশ্নটা ভিন্নভাবে অ্যান্সার দিতে চাই যে আমরা চেষ্টাটা করছি কিভাবে। যে আমাদের এখানে আমরা যেমন স্যার এটা পরবর্তীতে বলবেন, নলেজ ইজ উইদাউট বর্ডার্স বলে আমরা একটা প্রতিষ্ঠান আমরা করেছি এবং সেখান থেকে আমরা কাজ করছি। এবং একই সাথে যেমন তসলিম স্যার দীর্ঘ 19 বছর তার একাডেমিক ক্যারিয়ারে একটা সেন্টারের উনি এস্টাবলিশ করেছিলেন আর কি, এবং হি ওয়াজ দ্য ডিরেক্টর। সেটাকে আমরা বাংলাদেশে নতুন করে প্রতিষ্ঠা করলাম আমার ইউনিভার্সিটির সাথে, সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে। তো আমরা এই প্ল্যাটফর্মগুলোর মানে কাজ করছি যে বিভিন্ন ওয়ার্কশপ করার, বিভিন্ন সেমিনার আয়োজন করা এবং গবেষণামূলক কাজ করার, যাতে হচ্ছে আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারি আমাদের গ্রাউন্ড সিনারিওগুলো কীরকম আছে। শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে না কিন্তু, কারণ গত বছর আমরা মেগা সিটি অফ দ্য গ্লোবাল সাউথ নিয়ে কাজ করলাম, যেখানে আমাদের গ্লোবাল সাউথ বলতে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, ইভেন আমাদের সাউথ এশিয়ার মেগা সিটিগুলো সম্পর্কে আমরা গবেষণা করছি। মানে নগরের চালচিত্র, নগরের হাল এবং বর্তমানে চ্যালেঞ্জগুলো কীরকম। এবং ঢাকার ক্ষেত্রে যেমনটা বললেন, পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে। হেরিটেজ বলতে আমরা যেটা বুঝি, আমার ব্যক্তিগত গবেষণার জায়গাটা হেরিটেজ। তো হেরিটেজের ব্যাপারটাও কিন্তু আসলে আমাদের ধ্যান ধারণা বা চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, মানুষের আইডেন্টিটি পরিবর্তন হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে নিয়ে হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতে যাচ্ছি এবং আমরা একটা জায়গায় এসে পৌঁছাতে যাচ্ছি যে দেখা যাক নাকি। এবার চমৎকার বলেন, নিঃসন্দেহে ওই দায় এড়ানোর ব্যাপারটা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই আর একটু কঠিন করে আপনার কাছে করবো, এটা কোনোভাবেই সুযোগ নেই। একটু ওমর ফারুকের কাছে আমরা যেতে চাই। সবাই মিলে কঠিন করে দিয়েছে ওমরের কাজটা, কঠিন এই জন্য করে দিয়েছে নগর পরিকল্পনাবিদরা অ্যাকর্ডিং টু তাসলিম স্যার, যে কঠিন করে দিয়ে গেছেন, অপরিকল্পিতভাবে নগরটার ব্যাপ্তি পেয়েছে, হঠাৎ করেই একটি নগর রাজধানী হতে শুরু করেছে। ইমামুর যেমনটা করে বললেন, এখানে কাজ করার এখনো সুযোগ আছে, করছি, কিন্তু তাতে যেটা হয়ে গেছে প্রকৃতির উপর একটা ভয়ানক প্রভাব পড়েছে। এবং একজন প্রকৃতিপ্রেমী মানুষ হিসাবে এটা নিশ্চয়ই খুব ভাবায়। 2019 সালের কথাই যদি বলি, এর আগে আমি অনেক স্বেচ্ছাসেবী কাজের সাথে সংযুক্ত ছিলাম। 2012 সালে আমার ভলান্টারিজম ক্যারিয়ার শুরু হয়। এখনো আছে নাইকেন কক্সবাজার একটা সংগঠন, এখনো আমি উইকেন্ড কক্সবাজার সংগঠনটি লিড করছি। সংগঠনের যাত্রাটি শুরু হয়েছিল এভাবে, ব্রিটিশ কাউন্সিলের 5 দিনব্যাপী একটি প্রশিক্ষণের পরবর্তীতে আমরা যারা প্রশিক্ষণ নিয়েছিলাম সেখান থেকে 10 জন যুবক নিয়ে উইকেন্ড কক্সবাজার সংগঠনটি দাঁড় করিয়েছিলাম, যেটি পরবর্তীতে যেহেতু কক্সবাজারে বসবাস করি, পরিবেশ এবং পরিবেশের প্রতি একটি দায়বদ্ধতা আছে এবং নিজ অঞ্চলের পরিবেশ নিয়ে কাজ করার একটা আগ্রহ তখন থেকে ছিল। এবং শেষ ধারাবাহিকতা উইকেন্ড কক্সবাজার দিয়ে আমরা পরিবেশ এবং অভিবাসন নিয়ে কাজ শুরু করি, যেহেতু কক্সবাজারে মাইগ্রেশনের একটি ইস্যুস আছে। অনেকে অবৈধভাবে এবং না বুঝে প্রলোভনে অনেকে বিভিন্ন দেশে ইলিগেলি যাচ্ছে এবং অনেক সময় বুটে করে তারা গিয়ে আবার বিভিন্নভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছে। এবং অনেকে দেখা গেল রাত্রে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছে, আবার সকালে এসে একই জায়গায় তারা ভিড়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা আসলে নিজ ভূখণ্ডে আছে বা নিজ এরিয়ার মধ্যে আছে। কাজের সে সুবাদে
যদি বলছি কক্সবাজারে আমরা যে সমুদ্র সৈকতটি দেখতে পাই, আমি কক্সবাজারের কথা বেশি উচ্চারিত করছি এই কারণে আপনি যেমনটি বলছিলেন একজন পরিবেশ কর্মী হিসেবে আমি মনে করি যে কক্সবাজারের পরিবেশ নিয়ে আমাদেরকে ভাবার সুযোগ এসেছে। কক্সবাজারের যখন আমরা পর্যটন স্পট বা পর্যটন কেন্দ্র হিসেবে আমরা চিন্তা করি, তখন আসলে এখানে পর্যটন কেন্দ্র হওয়ার পেছনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আছে কিনা, আদৌ পর্যটক ফ্রেন্ডলি কিনা কক্সবাজারটা, সেটা আমার বারবার প্রশ্ন জাগে। এখানে যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তারাও বিভিন্ন দেশে ভ্রমণ করেন, বিভিন্ন দেশের পর্যটন কেন্দ্রগুলো তারাও ভ্রমণ করেন, সেখান থেকে সেখানেও কক্সবাজারকে সুন্দরভাবে ঢেলে সাজানোর সুযোগ আছে, কিন্তু আদৌ কিন্তু আমরা সেটি বাস্তবায়ন দেখিনি। সেই অভিজ্ঞতা কিন্তু নগরেও আমরা দেখেছি, ঢাকাতেও আমরা দেখছি। আমরা জানছি, কিন্তু তারপরেও কিন্তু সমস্যা আদৌ সমাধান হচ্ছে কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। সমাধানের কথা যদি বলবো, সমাধানের জন্য নীতি নির্ধারণী পর্যায়করা যতদিন পর্যন্ত তরুণদের সঙ্গে নিয়ে তারা তাদের আলোচনায় বা বিষয়বস্তুগুলো নিয়ে যতদিন পর্যন্ত না কথা বলবে, ততদিন পর্যন্ত এটি আসলে সমাধান আসবে না। আরেকটি বড় বিষয় হচ্ছে, আরেকটি বড় বিষয়ের জায়গায় আমরা ফিরবো, একটা বিরতির সময় আছে, ছোট একটা বিরতি নিয়ে নেই আমরা। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, ছোট একটা বিরতির উপরে ফিরছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি আমরা, ফিরছি বিরতির পর প্রশ্ন নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহাস জুবাইর সাথে আছে, সেই সাথে আছে আমি জান্নাতুল কলি। আমরা চমৎকার তিনজন মানুষ নিয়ে আজকে সকালের বাংলাদেশ শুরু করেছি, যারা আমাদের দেশ, পরিবেশ, প্রকৃতি নিয়ে আলাদা করে ভাবে এবং সুন্দর পৃথিবী তৈরি করতে চায় আপনার আমার জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য। একটু ইমামুল হাসানের কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল। কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলছিলাম ঢাকার পরিবর্তন নিয়ে, আমরা মূলত কথা বলছিলাম, কেন কথা বলছি, কারণ ঢাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় ঢাকায়। এই ঢাকায় নানা প্রান্ত থেকে মানুষ উঠে আসে জীবিকার তাগিদে, তারা বেঁচে থাকবার চেষ্টা করছে। প্রতিনিয়ত ঢাকা একটা কর্মস্থলের জায়গায় পরিণত হচ্ছে। ঢাকার যেই পরিচিতি, আলাদা শহর ছিল ঢাকা, সবুজ নগর, খাল ছিল, সব কিছুকে নিয়ে এখন শুধু ঢাকা একটা বসবাসযোগ্য নগরী এবং এখানে বেঁচে থাকবার জন্য মানুষ আসছে। বসবাসযোগ্য নগরী কি, এটা একটা বিশাল প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটাতেই যাব। সেই জন্য মানুষ এখানে আসছে। একটা শহরকে নিয়ে যখন পুরো দেশের আলাদা করে বাঁচবার আশা যোগায়, তখন তো সেই শহরের ভারটা আরো বেশি বেড়ে যায়। আমরা যদি শহরকে বিকেন্দ্রীকরণ করতে না পারি, তখন তো এই শহরের দায়টা আরো অনেক বেশি আমাদের কারণেই। সেই জায়গা থেকে কি পরিকল্পনাবিদ হিসেবে আপনারা চিন্তা করছেন যে ঢাকার উপরে যে এই যে এত কিছু, ঢাকাতে সবাই ঢাকাই ফেরত আসছে, এখন কি মনে হয়, মানে ঢাকাকে বাঁচিয়ে রাখবার জন্য ঢাকার এত দায়িত্ব নিয়ে কিভাবে সামনের দিকে এগোবো আমরা? ইমাম হোসেন, একটা ছোট্ট সংযোজন করতে চাই। আমি একই জায়গায় বড় হয়েছে, যেহেতু হেরিটেজ নিয়ে আপনি কাজ করেন, সেই শুরুতে বলছি, মোহাম্মদপুরের যে রূপচিত্র আমরা দেখেছি, ব্যাক টু ব্যাক 1-2 বছরে সব বদলে গেছে। দ্বিতল বাড়িগুলো, হলুদ রঙের বাড়িগুলো বহুতল ভবনে পরিণত হয়েছে, কিন্তু শহরটাকেই বাড়তি চাপ নেওয়ার জন্য পরিকল্পিত ছিল বা প্রস্তুত ছিল? ওই আলোকেই যদি কলির প্রশ্নটি উত্তর দেওয়া যায়। আমি প্রশ্নটা আসলে ভিন্নভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে ঢাকার উপর এটা আমাদের অনেক গবেষণাতে এবং অনেক আলোচনাতে উঠে আসছে বরাবরের মতোই, যে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন এবং ঢাকার সমস্ত দেশের ফোকাসটা হচ্ছে ঢাকার উপর হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের এখানকার যে ডেনসিটি, সেটা আবার ঢাকার একটা অনন্য একটা বৈশিষ্ট্য। তো পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপটের চেঞ্জ হচ্ছে, এটা অবশ্যই, কিন্তু এটা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাওয়া পর্যন্ত আসলে দেন তারপর বার্স্ট হয়ে যায়, সেটা যেটা হয় আর কি। তো আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটাকে, যেমন সব কিছু যেমন আমাদের এখন পরিবর্তন হয়েই গেল, আমরা নতুন বাংলাদেশে অভ্যুদয় হয়ে দেখলাম, বাংলাদেশ 2.0 দেখলাম, আমাদের যারা গবেষণার সাথে আছি, যারা পলিসি মেকিংয়ে আছে, যারা ইয়ং লিডার্স আছে এবং যারা সেটা ফিল্ডের মধ্যে সেই জিনিসগুলোকে আসলে বাস্তবায়ন করছে, সবাই মিলে এখনই আসলে ভাবতে হবে যে আমরা এই ডিসেন্ট্রালাইজেশনটাকে কিভাবে বাস্তবায়ন করব। কারণ আমাদের আশপাশের যে বিল্ট এনভায়রনমেন্ট, সেটা দিন দিন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নগর পরিকল্পনাবিদ না, আমি একজন স্থপতি। তো আমি একটা বাসার ক্ষেত্রে, যেমন জুলহাজ বললেন যে দোতলা 3তলা বাড়িগুলো, মোহাম্মদপুরের অনন্য বৈশিষ্ট্য ছিল, কিন্তু সেগুলো আমরা অলিতে গলিতে হাঁটতাম এবং আমরা দেখতাম, মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের মানুষপটে মোহাম্মদপুরে একটা চিত্র তৈরি করে দেয়। এবং গুলশানেরটা গুলশানের মতো, হয়তো পুরান ঢাকাটা পুরান ঢাকার মতো, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গুলশান বলেন, মোহাম্মদপুর, ধানমন্ডি বলেন, ইভেন পুরান ঢাকা একই রকমই হয়ে যাচ্ছে। কেননা সো এই যে অনন্য বৈশিষ্ট্যগুলো, এগুলো ধরে রাখাটা, রিটেইন করাটা প্রয়োজন, এবং সেটা কিন্তু আমাদের হেরিটেজের একটা পার্ট। সো অন্যান্য শহরগুলোতেও আসলে হয়তো নগর পরিকল্পনাবিদরা আরো ভালো বলতে পারবেন যে সেখানকার এই বিল্ড ফ্যাব্রিকটাকে রিটেইন করার জন্য মোর পলিসি দরকার,
এবং এটা যদি আমরা এখন করতে পারি তাহলে আমরা মনে হয় না যে খুব বেশি একটা দেরি হয়ে গেছে। স্যার একটু আপনার কাছে আসতে চাই, একটা সম্ভাবনার কথা শুনলাম, এই প্রজন্ম দাবি করছে দেরি হয়নি যথেষ্ট, একটু আপনার অভিজ্ঞতার আলোকে শুনি, আসলেই কি দেরি করেছি নাকি সুযোগ এখনো আছে? আপনি এই জন্যই প্রশ্ন করছি যে যেহেতু বাংলাদেশের অভ্যুদয় থেকে আপনি দেখেছেন, রাজশাহী ক্যাডেট কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী আপনি, এবং দেশের এডুকেশনটাকে মোল্ড হতে শিফট হতে দেখেছেন, সেই আলোকে যদি একটু ব্যাখ্যা করেন। মানে পরিবর্তন আমি, হ্যাঁ এখন অনেক স্কোপ আছে, কিন্তু তার আগে আমি করার কথা আসতে চাই, যে বারবার জিজ্ঞেস করছিলেন না যে বিকিনি করার কথাটা। আই গিভ ইউ এক্সাম্পল অফ কিউবা। মানে আমরা আনফর্চুনেটলি সবসময় খালি পশ্চিমা দেশের এক্সাম্পল দেখি, বাট লুক এট সাম সোশ্যালিস্ট কান্ট্রি। কিউবাতে কিন্তু ফিডেল ক্যাস্ট্রো জিতে প্রথমে ডিসেন্টাইজ করে ফেলছে, জানো হোয়াট হি হ্যাজ ডান, যে ইয়েতে হাভানা উইল নট বি সেন্টার অফ আর্ট। ওরা সব ডাক্তার সব বাইরে চলে গেছে। তা আমি যখন স্টুডিওকে নিয়ে গেলাম ওখানে দেখতে, ও মাইতে থেকে এটা নাইস একটা টাউন। কারণ ওই ওরা তো মাইগ্রেশন আসে না, তো আমাদের লুক এট চায়না, এত বড় দেশ চায়না, এখনো কিন্তু দেয়ার মাস মোর কন্ট্রোল। আমি তার মেইন কারণ হচ্ছে ওরা আগে গ্রামে অনেক ইনভেস্টমেন্ট হয়ে আছে। আমাদের এই যে ওইটা বললে ব্রিটিশ আমল থেকেই সব খালি ঢাকা কলকাতা এসব জায়গায় থাকে, তো সব এখানে আসছে। আর তারপরে নো ইনভেস্টমেন্ট। ঢাকাতে এখনো 54% প্রডিউসিং এখান থেকে হচ্ছে। তো ওইটা অমূল প্রমূল যদি না হয় তাহলে তো খালি আমি ঘর ঘরে চলতে লাভ করে, এটা নাম্বার ওয়ান, তাই না? নাম্বার টু, ল্যান্ড ইউজ। এই যেমন আগে আমরা যখন ধানমন্ডিতে যেতাম, এটা আবার পরিবেশ ছিল না, তারপরে বসবাড়ি। এখন আমার মনে হচ্ছে মাঝে মাঝে ধানমন্ডি দিকে মনে আমি কলকাতা করে রাস্তা দিয়ে যাচ্ছি, দোকানপাট যেভাবে এটা ইয়ে যায়, সো we have not managed to control. এখনো সময় কিন্তু আছে, যেরকম স্টেট কন্ট্রোল যদি ডেভেলপমেন্ট কন্ট্রোল। তারপর ও যেটা বললো যে ডেন্সিটি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, আমাদের কিন্তু একটা পারসেপশন কিন্তু অনেকের আমাদের ঠিক নাই। যেমন একটা মেয়ে একটা ইয়ে করলো, একটা রিসার্চ করলো, ন্যান্সি বাইর করলো কি, আমার মনে হচ্ছে খুব ডেন্সিটি হাই, কিন্তু লোকদের জিজ্ঞেস করে তারা খারাপ বলে না। কিন্তু ধানমন্ডি, গুলশান, শাকারিপট্টি, তিন জায়গায় লোক কিন্তু হ্যাপি, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু বাইরের লোকের বলে এটা খুব খারাপ, ইটস নট ট্রু। সো কালচারাল অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট। কালচার তুমি কেমন ফিল করছো? একদমই একদমই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। একদমই তাই, কারণ আমাদের সংস্কৃতি তো আমাদের পরিচিতি, আমরা এটা বহন করি। আমাদের প্রত্যেকটা দেশের মানুষেরই সংস্কৃতি তার পরিচয় বহন করে, সেই জায়গাটা তো মুছে ফেললে হবে না। আমাদের সামনে এগিয়ে যাবার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু আমাদের সংস্কৃতিকে আমাদের ক্যারি করতে হয়। আরো প্রশ্ন আমার আছে এই জায়গাটায়, একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। আরো একবার আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, কলি এবং জুবাইর আপনাদের সঙ্গে। বছরের শেষ সকালটা আরো একবার স্বাগত সকালের বাংলাদেশের দিকে। 2024-এর শেষ সকালের বাংলাদেশে আমরা একটু ওমর ফারুকের কাছে যেতে চাই। আমরা সদ্য একটা এসডিজি সামিট দেখলাম, যেখানে ইনক্লুসিভনেসের কথা বলা হয়েছে, সবার অ্যাক্সেসিবিলিটির কথা বলা হয়েছে, সেফ ওয়াটারের কথা বলা হয়েছে, নানান রকম এসডিজির লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো আসলে নগর জীবনে একটা সুন্দর জীবনের জন্য অনেক বেশি জরুরি, প্রান্তিক পর্যায়ে না, নগরেও জরুরি। এই বিষয়টাকে একটু পুরো আলোচনার আলোকে যদি একটু এক্সপ্লেইন করা যেত। 2022 সাল থেকে আমরা বাংলাদেশে একটি এসডিজিও সামিট অর্গানাইজ শুরু করেছি, যেটি প্রথমে ছিল 6টি তরুণ সংগঠন নিয়ে। পরবর্তীতে সেখানে আপনার ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যাড হলো এবং বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্নভাবে দেশ বিদেশের তরুণরা সংযুক্ত হলো। 2022 সালে যখন আমরা অর্গানাইজ করেছিলাম, আমরা দেখেছি বাংলাদেশে এসডিজি নিয়ে আমরা যাই কাজ করি কিন্তু রিলেটেড টু দ্য এসডিজিস, কিন্তু আমরা কোন লক্ষ্যমাত্রাটা নিয়ে কাজ করছি, কোন জিনিসটা আসলে আমার দেশের জন্য প্রয়োজন, তরুণদের বয়সগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সো আমরা ওই জিনিসটা চিন্তা করে এসডিজি সামিট অর্গানাইজ করেছিলাম এবং তরুণদের মতামতগুলো এবং তাদের যে বক্তব্যগুলো ডিক্লারেশনের মাধ্যমে আমরা কক্সবাজার ডিক্লারেশন বলেছিলাম 2022 সালে, পরবর্তীতে 2023 সালেও করেছি এবং চলতি বছরে 2024-এ 14 এবং 15 ডিসেম্বর আমরা করেছি। আপনিও ছিলেন এবং স্যাররাও ছিলেন আজকে প্যানেলে যারা আছেন। মূলত তরুণদের এই যে বয়সগুলো এবং তাদের ডিমান্ডগুলো এক জায়গায় নিয়ে এসে তাদের মতামতগুলো তুলে ধরার জন্য কিন্তু এসডিজি সামিটটা, সেটি শুধুমাত্র বাংলাদেশের জন্য না, বাংলাদেশের পলিসি মেকারদের সাথে আসলে পরবর্তীতে এই যে তরুণদের কথাগুলো তাদের সাথে আলাপ করে কিভাবে আসলে এটা সমাধান করবে কাজ করা যায়, সেটি নিয়ে মূলত আমরা কাজ করার জন্য এটি। আর পাশাপাশি হচ্ছে এই এসডিজি সামিটের ডিক্লারেশনটা ইউনাইটেড নেশনসের এসকেপ এবং কপেও আমরা সেটা শেয়ার করেছি। এটা আমাদের জন্য চমৎকার। স্যার, এখানটাই আসি, তরুণরা সচেতন, তরুণরা চেষ্টা করছে তাদের মতো করে, পলিসির জায়গায় গবেষণার জায়গায় আমরা কতখানি সমৃদ্ধ? আচ্ছা, এটা ভালো বলতে আমি ট্যাক্টফুলি উত্তর দিচ্ছি। নাম্বার ওয়ান, যে রিসার্চ সবসময় ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যেটা এবার আমরা খুব এক্সাইটিং,
আমরা 3 জন বুড়া প্রফেসর, আমি, প্রফেসর সাদিকুল ইসলাম আর মাহফুজ, আমরা আর ইমামুল, এই 4 জন মিলে একটা অর্গানাইজেশন বানালাম, নলেজ ইজ উইদাউট বর্ডার। আচ্ছা, এটা মেইন কাজ হচ্ছে এই যে তরুণদেরকে নেওয়ার জন্য, যে আমরা যারা বাইরে এত কিছু পড়াইছি এখানে একটু কিছু শিখাই, আর তোমরা শিখতে আসো। দিস হ্যাজ ওয়ার্কড ভেরি ওয়েল। তো এটা এই রুম্মান কোয়েটের ভিতরে ইনভলভ। তো তখন আমরা কি করি, আমরা এই ধরনের বইগুলো লিখছি, যেমন মেগা সিরিজ অফ দ্য সাউথ, এটা ওয়ার্কশপ করলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আগে আমরা সবসময় বলতাম কি পয়সা লাগে, এটা পয়সা ছাড়া, কিন্তু জিরো ফান্ডিং, কেউ পয়সা দেয় নাই, বইটার সঙ্গে করলাম বা কারোর সঙ্গে করছি। তো এটা সবাই ডিসিমিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আবার আরো ডাইভার্সিটি করার জন্য ক্রিয়েটিভ জিনিস আমরা করছি, যেমন আমরা গ্রাফিক নভেল লিখছি এখন। এই যে রোমান, ইন্টারেস্টিং, মানে মোটামুটি সব যেই প্রস্তাবনাগুলো এগুলো ভিজুয়ালি ক্যাটালগ করা আছে। তাহলে স্যার এই জায়গাতে আরেকটা জিনিস জানবার ইচ্ছা, যখন আমরা কথা বলছি, মানুষকে সবাইকে ইনক্লুড করছি আলাপ আলোচনায়, সমাধানটা কোথায় থেকে শুরু করা উচিত? একদম প্রথম প্রশ্নই তাহলে সেই জায়গাটা আসবে, আমরা কোথা থেকে শুরু করব? তাহলে ছোট করে যদি জানতে চাই, আরেকবার কাইন্ডলি একটু বলুন সলিউশনটা কি করে আসবে স্যার আমাদের ক্রাইসিস যেটার মধ্যে আছি, বা যে ক্রাইসিস আদৌ আছে কিনা থেকে থাকলে সমাধান কি করে বের করব? এই তো এটা ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, বাট লেট মি ট্রাই টু আনসার ইট। না, খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় এই যে সমন্বয়কারী যেটা হল না, আমি খুব এক্সাইটেড। আচ্ছা, এই যে ইয়াংরা যে একটা চেঞ্জ করতে পারলো, তারপরে আমাদের মধ্যে বুড়ারা, ডক্টর ইনিস ইজ অলসো ওল্ডার ম্যান, আমরা ওই লেভেলে আসি, কিন্তু লুক অ্যাট দি কম্বিনেশন বিটুইন দ্যাম। তো এটা আমরা যদি দুইটা গ্রুপ এক হয়, আই গিভ অ্যান এক্সাম্পল, যেমন ডেনমার্কে যখন গ্রে খাবার চলে আসছে, তাদের বয়স বেশি, তাদেরকে চাকরিতে নিচ্ছে। তো এই যে দুইটাকে মিলে যদি আমরা একটা কম্বিনেশন করতে পারি, তাহলে এই যে বইগুলো লিখছি, আমার লাগে আমি 3 জেনারেশন নিয়ে লিখছি, এবং এর খালি আমার দরকার ইমপ্লিমেন্ট করার জন্য। আমি একটু দর্শকদের এই জায়গাটা জুবাইর একটা লাইন বলতে চাই। স্যার যেটা বললেন, চমৎকার একটা কথা বললেন। আমরা ধরেই রাখি যে যারা আসলে বয়স হয়ে যায়, আজকে জুবাইর যখন সকালের বাংলাদেশ শুরু করছিলেন বলছিলেন আজকে হয়তো অনেকের চাকরির শেষ দিন, কিন্তু চাকরি যার শেষ হচ্ছে তিনি কিন্তু একটা লম্বা সময় ধরে তার ওই কর্মক্ষেত্র ধরে নানা রকম জ্ঞান শিক্ষা নিয়ে, একদমই তাই, তা নিয়ে একটা জায়গায় যাচ্ছে। আমরা যখন সমাজের দৃশ্যপটটা দেখি, সমাজের বয়স্ক যারা আছে তাদেরকে আমরা মনে করি এখন হয়তো তাদের শুধুমাত্র আরাম বা রেস্ট করার সময়। বিষয়টা কিন্তু তা নয়, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু নেবার আছে। আমরা যদি তাদের সেই অভিজ্ঞতা, তাদের কাজের জার্নি থেকে তারা কি পেলেন, সেই সকল সমাধানগুলো নিয়ে আমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি, আমাদের কষ্টটা হাফ হয়ে যায়। লাইফ উড বি বিউটিফুল। নিশ্চয়ই স্যার। আচ্ছা, আমি যেমন আরেকটা এখন নতুন বই করে, একটা এই বইটা ও করছে, স্টোরিজ অফ 71। এখন আমরা পলিটিক্যাল বই লিখছি, যে 71-এ তোমাদের ঢাকা ছাড়া ইংল্যান্ডে ম্যানচেস্টারে কি করে লোকজন করছিল রেভলিউশন, সেই উপরে একটা লিখলাম। ওইখানেও একটা ইয়াং মেয়ে, আর 24 বছর, সে আমার সঙ্গে জয়েন করে লিখলো। এর কোনো পয়সা নাই, তারপরে এখন এটার বাংলা করে ফেলছে। তো এটা আমরা লঞ্চ করবো, আর এটার সঙ্গে যোগ হবে ডক্টর জাফরুল্লাহ মরার আগে আমি এক্সপোজে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটাকে আমরা এখন বাইর করছি যে how does it relate to this one? না, রাষ্ট্রের এই পর্যায়ে ডক্টর জাফরুল্লাহর মতো একজন ব্যক্তিত্বের খুব বেশি প্রয়োজন ছিল, নিঃসন্দেহে প্রয়োজন ছিল। এবং সেই যারা বলছেন, আমার অনেকগুলো অজানা কথাগুলো এখন জানতে পারছি, তার সঙ্গে রিলেট করলেন আগে। এখন আমরা যেমন আগে প্রবলেম যেটা কি ছিল, আই এম নট টু বি পলিটিক্যালি কারেক্ট, যে সব কথাগুলো আমরা জানতাম না, ইচ্ছার বন্ধ। এখন সবগুলো চলে আসছে, তো এগুলোকে অ্যাড করার জন্য ইয়াংদের দরকার। আমরা পুরান মেমোরির জন্য বলছি, বাট এই কম্বিনেশন মিলে যদি একটা ফোর্স হয় না, ওয়ান্ডারফুল হয়। তো ও তো তুমি বলো এটা করছো যেটা নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। ছোট করে স্যার যেটি বলছিলেন, নলেজ উইদাউট বর্ডার্স এর সাথে আমি ভলান্টারি কাজ শুরু করেছি, সাথে সাথে আমার 2017 সাল থেকে কাজ শুরু হয়। স্টোরিজ অফ 71-এ এখানে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসলে শুধুমাত্র পরিবার কেন্দ্রিক কোনো আসলে কন্ট্রিবিউশন ছিল না, এখানে সামগ্রিক একটি কন্ট্রিবিউশন ছিল, সেটি কিন্তু স্টোরিজ অফ 71-এ আছে, সেটি আমরা বাংলা করছি। প্রবাসী বাংলাদেশিরা এখানে বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করছে এই মুক্তিযুদ্ধের জন্য। চমৎকার। একটু আমরা আপনার কাছ থেকে আসতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে আছি। উই ওয়ান্ট টু সাম ইট আপ। অনেক সম্ভাবনার কথা শুনেছি, অনেক উপায় শুনেছি, কংক্রিট একটা ডট পয়েন্টে আসতে চাই। কোথা থেকে শুরু করতে হবে, কি করতে হবে, কাদের নিয়ে করতে হবে, কিভাবে করতে হবে? একই সাথে জয়ের সাথে যোগ করতে চাই, যারা আসলে পুরো জিনিসটার জন্য দায়ী, তাদেরকে আমরা দায়ী বলতে পারছি কিনা, আমাদের দায় নিচ্ছেন কিনা, তারা ক্ষতিপূরণ দিচ্ছেন কিনা, না দিলে আমরা কি করতে চাই, কি করা উচিত বলে আপনি মনে করেন? অনেক কঠিন। তবে আমার প্রশ্নের উত্তরটা এমন হবে, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। যারা তরুণ তারা অবশ্যই
হয়তো লিডিংয়ে থাকবে এবং তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তবে স্যারের মতো যারা আসলে অভিজ্ঞ, যারা বোথ আসলে আমরা জ্ঞানের দিক থেকে বলবো, এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো, এবং অভিজ্ঞতা ফ্রম দ্য বোথ ওয়ার্ল্ডস, মানে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ, এই নলেজটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঢাকা বলি, বাংলাদেশ বলি, আমরা কিন্তু একা বাস করছি না। আমাদের গ্লোবাল সাউথে যে অন্যান্য সিটিগুলো আছে, যারা অন্যান্য কান্ট্রির যে এক্সপিরিয়েন্সগুলো আছে, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা নতুন করে চিন্তা করতে পারি, এবং আমরা সেটাই করছি। কেন বললাম সেটা করছি? ঢাকার কথাই যদি বলি, আমরা আগামী 25 তারিখে আমরা একটা ওয়ার্কশপ, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করছি, ঢাকার পলিটিক্যাল চেঞ্জেস, কালচারাল চেঞ্জেস, নেগোশিয়েটিং আইডেন্টিটিস, তো এবং ট্রান্সফরমেশন এর উপরে। এবং এখানে আমরা প্রায় মোর দেন 40টার মতো আমরা অ্যাবস্ট্রাক্ট পেয়েছি। এটা একটা গবেষণামূলক কাজ, বাট আমরা চেষ্টা করছি যে এখানে ঢাকার যে পরিবর্তিত পরিস্থিতি সেটাকে নতুনভাবে একাডেমিক্যালি দেখতে। বাহ, সো একাডেমিক্যালি যদি দেখি, একাডেমিক অনেক সলিউশন হয়তো আমরা প্রপোজ করতে পারবো, এবং সেখান থেকে হয়তো ইমপ্লিমেন্টেশন আসবে। বুঝতেছেন জুবাইর, সব মানুষ যখন এক জায়গায় এক কাতারে সে প্রশ্ন করতে শুরু করবে, তখন তো উত্তর দেওয়া বাঞ্ছনীয়। অবশ্যই স্যার একদম চিহ্নিত করলে সমাধান। একদম স্যার, একদম শেষ পর্যায়ে আছি আপনার কাছে, ছোট্ট একটা জানতে চাও। দু চোখ ভরে অনেক দেখেছেন, অভিজ্ঞতা অনেক নিয়েছেন, একটা নতুন অভ্যুদয় দেখছেন বাংলাদেশের, অনেকগুলো বিপ্লব আপনি দেখেছেন, অনেকগুলো বিপ্লব দেখেছেন, 1971 থেকে শুরু করে অনেকগুলো বিপ্লবের ধারাবাহিকতা দেখেছেন। কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাওয়ার কথা ছিল, এরকম প্রশ্ন হতেই পারে। কেমন আছে যদি আপনার দৃষ্টিতে একটু শুনতে চাই। আমি কিন্তু পজিটিভলি দেখতে চাচ্ছি এখন। আমি আমার মতো বয়সে সাধারণত সবাই নেগেটিভ চিন্তা করবে, বাট না, যে এখন নতুন যেটা এখন যে আমাদের রেভলিউশন যেটা হলো, আমি ওই সময় ওকে নিয়ে ভিয়েতনাম থেকে মাত্র আসছিলাম। মাই গড, হোয়াট এ চেঞ্জ! এরকম যদি একটা আমাদের মতো দেশে হয়ে থাকে, 5 বছর আগেও বা 2 বছর আগেও চিন্তা করতে পারি এরকম হবে, তার মানে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডু থিংস। কম্বিনেশন, এতগুলো লোক একসঙ্গে হয়ে গেল। তো সেই জন্য আমি মনে করি আই এম উইল ইন এ গুড পজিশন। এখন টাইম হবে যে আর বেশি ঝামেলা না করে আর কি, এখন উই উইল অলওয়েজ ডিফারেন্স না করে যে যার কাজটা একটু ভালোভাবে করি, ইউনাইটেড ভাবে এবং ফোকাস ভাবে করতে হবে। অনেক ফোকাস, কি বলে এটা বলছি, ঠিক বলছি? একদমই ঠিক স্যার, একদমই, মানে এখন সংগঠিত হবার সময়। তবে আমি সবচেয়ে ভালো বলছি, খুশি কিসের জন্য, যে এদের মতো ইয়াংরা আমার সঙ্গে যে এত টাইম দিচ্ছে, আমাকে মনে ইয়াং বানাই দিচ্ছে। কিন্তু নিশ্চয়ই when youth gets united it becomes a big power, massive power. দর্শক, আজকে এখানে ইতি টানবো, বছরটাকে বিদায় জানাবো। একটা ছোট্ট নিউ ইয়ার গিফট আছে স্যার আমাদের জন্য এনেছেন, চকলেট আছে, এত সুন্দর প্রেজেন্টটা তোদের জন্য দিতে চাই। আমরা গিফটও পেয়ে গেছি আজকে নতুন বছরের। কৃতজ্ঞতা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আজকে আমাদেরকে সময় দিলেন। আপনাদের আগামী বছর সুন্দর হোক সেই প্রত্যাশা রইল। এরকম চমৎকার একটা মিষ্টি উপহার পেয়ে বছরটা শেষ করতে পারছি, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। ভালো থাকবেন আপনারা। আপনাদের নিয়ে কাল নতুন বছরের নতুন সূর্যোদয় দেখবো। সূর্যের চোখে চোখ রেখে বলবো আমি প্রস্তুত 2025-এর জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। একই সাথে যারা সকালের বাংলাদেশ আজকে দেখলেন, বলতে চাই যেমন করেই আজকের দিনটা আমরা শেষ করি না কেন, তার থেকে অনেক বেশি সুন্দর করে যেন আগামী সকালটা শুরু করি। সবার জন্য শুভকামনা, শুভ সকাল। আর শুভ নববর্ষ অগ্রিম।